টানা ৩ বছরের কঠিন তপস্যার পর শেষ পর্যন্ত অভিজিতের প্রতি ভাগ্যদেবী প্রসন্ন হয়েছিলেন। অভিজিৎ সরকার একটা গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেন্টের চাকরি পেয়ে আজ সে যাচ্ছে চাকরিতে জয়েন করতে। এত সাধ্য সাধনার পর চাকরিটা যাও জুটল, তাও শিমুলডাঙ্গা নামে ধ্যারে গোবিন্দপুরের এক গ্রামে। তাই সই এই প্রথম মা বাবাকে ছেড়ে অভিজিৎ বাড়ির বাইরে থাকবে। চাকরি পাওয়ার আনন্দটা তাই উপভোগ করতে পারছে না অভিজিৎ। নতুন জায়গা, নতুন পরিবেশ, কি জানি কেমন হয়। মা বাবাও একা থাকবেন কি করে, তাদেরও তো বয়স হয়েছে। পাড়াটাকে সে খুব মিস করবে। অবশেষে সে এসে পৌঁছলো শিমুলডাঙ্গায়। স্টেশন থেকে একটা রিক্সা নিতে হবে এবার। তাকে যা বলা হয়েছে তাতে স্টেশন থেকে রিক্সায় মিনিট ৩০ লাগবে তার ব্যাংকে পৌঁছতে। তবে ২০ মিনিটের মধ্যেই অভিজিৎ পৌঁছে গেল তার কর্মস্থলে। প্রাথমিক শৈশাবোধ নিয়ম কানুন মিটিয়ে অভিজিৎ যখন তার জন্য বরাদ্দ চেয়ারটিতে এসে বসলো, ততক্ষণে কেটে গেছে প্রায় ১ ঘন্টা। ইতিমধ্যেই আলাপ হয়ে গেছে হেড ক্যাশিয়ার বীরেশবাবুর সঙ্গে। তিনি হেড অফিসের নির্দেশ মতো অভিজিতের জন্য একটা বাড়ি ঠিক করে রেখেছিলেন। বীরেশবাবুর কথা মতো বুড়ো বটতলার রতন সমাদ্দারের বাড়িটাই কম ভাড়ায় ঠিকঠাক থাকবার মতো। তাছাড়া ব্যাংক থেকে বুড়ো বটতলায় যাতায়াত করা যায় হেঁটে, যাতায়াতের খরচটাও বাঁচবে। অভিজিৎ মনে মনে খুশি হলো। চেয়ারে এসে বসতেই তার সাথে আলাপ করতে এলেন পাশের টেবিলের ভদ্রলোকটি। নমস্কার, আমি শান্তনু সমাজপতি। আপনি তো অভিজিৎ বাবু? হ্যাঁ, মানে অভিজিৎ সরকার। আমি আজকেই জয়েন করলাম। জানি জানি, আমার এই ব্রাঞ্চে বছর ৩ হয়ে গেল। ও তা মশাই এখানে থাকছেন কোথায়? ঘরটার ভাড়া করেছেন তো নাকি মেসে? এখানে অবশ্য একটাই মেস আছে, আমাদের এই ব্রাঞ্চের কয়েকজন মিলে জোর করে তৈরি করেছে। শান্তনু সমাজপতি মানুষটি বেশ আলাপি, ভালো মানুষ বলেই মনে হলো। কিন্তু অভিজিতের পেটে তখন ছুঁচোয় ডন দিচ্ছে। সে কোন ভোরে চা বিস্কুট খেয়ে বেরিয়েছে, ট্রেন জার্নিতে একটু ক্লান্তিও লাগছে। ওদিকে বীরেশবাবু যে বাড়িটার কথা বললেন সেটা না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছে না অভিজিৎ। এসব কারণেই বোধহয় অভিজিৎ কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল, আর শান্তনু হয়তো সেটা বুঝতেও পেরেছিল। আরে চলুন মশাই, পেটে কিছু দিয়ে নেবেন আগে, তারপর আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। হেড ক্যাশিয়ার বীরেশবাবু আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন। আরে উঠুন 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 তো দেখি। শান্তনুর কথায় অভিজিৎ আর অমত করল না। এরপর ওরা গিয়ে বসলো ব্যাংকের ঠিক উল্টো দিকে একটা চা কাম মিষ্টির দোকানে। পাড়াগায় যেমন হয় আর কি। 3টে করে কচুরি, 1 কাপ চা খেতে খেতে শান্তনুর সাথে অভিজিতের বন্ধুত্বটা বেশ জমে উঠল। ওর কাছ থেকে এই অভিজিৎ জানতে পারলো ব্যাংকটা গত ৩ বছর ধরেই লোকসানে চলছে। শিমুলডাঙ্গায় সন্ধে নামলে লোডশেডিং অবধারিত। এখানকার জলে খুব খিদে হয়। ব্যাংকের ম্যানেজার সোমেশ্বর হালদার বেজায় খিটখিটে। যা কিছু সবই বীরেশবাবুর উপর। শান্তনুর বাড়ি কলকাতার করেয়া স্ট্রিটে। মাস 6 আগে শান্তনু বাবা হয়েছে। ধীরে ধীরে অভিজিৎ বেশ মানিয়ে নিচ্ছিল। এখানে আসার পর যে দুজন মানুষের সাথে পরিচয় হয়েছে অভিজিতের, বীরেশবাবু আর এই শান্তনু, দুজনেই বেশ ভালো মানুষ, খুব হেল্পফুল। তবে একটা ব্যাপারেই মনটা কেমন খচখচ করছিল অভিজিতের, আর সেটা হলো ওই বুড়ো বটতলার রতন সমাদ্দারের বাড়িটা। শান্তনুর কথা মতো বাড়িটা বেশ পুরনো, এবং কোনো এক কারণে রতন সমাদ্দার ও তার পরিবারের কেউ আর এখন ওই বাড়িটায় থাকে না। বীরেশবাবু তাই বেশ কম টাকায় রতনবাবুর দাদা বারেনবাবুর কাছ থেকে ওই বাড়িটা ভাড়া নিয়েছেন অভিজিতের জন্য। তবে কি আর করা যায়, একই নতুন জায়গা, নতুন চাকরি, জয়েন করার পরেই তো আর হেড ক্যাশিয়ারকে চটানো যায় না। তাই শান্তনুর পরামর্শ হলো হপ্তাখানেক মুখ বুঝে ওই বাড়িটায় থাকুক অভিজিৎ। এর মধ্যে নতুন বাড়ি দেখে শান্তনু অভিজিৎকে ওর পাড়ায় নিয়ে আসবে। শান্তনু থাকে স্টেশনের কাছটায় বাজারের দিকে। যাই হোক, চা জল খাবার শেষ করে ওরা আবার ব্যাংকে ঢুকে গেল। ইতিমধ্যে ম্যানেজার সোমেশ্বর হালদার এসে গেছেন। ওর সাথে পরিচয় পর্ব এবং কাজের বিষয়ে 2-5টা সাধারণ নির্দেশ শুনে অভিজিৎ যখন আবারও টেবিলে গিয়ে বসলো, তখন ইতিমধ্যে 2টো বেজে গেছে। ম্যানেজার বাবু অভিজিৎকে আজ বাড়ি চলে যেতে বলেছেন।
বীরেশবাবুর কাছ থেকে বাড়ির চাবি নিয়ে ঘরদোর গোছগাছ করবারও ব্যাপার আছে, কিন্তু শান্তনুর কাছ থেকে বাড়িটার ব্যাপারে শুনবার পর ওর যেন ওই বাড়িটায় যেতেও মন করছিল না। এরপর ব্যাংকের আরো কয়েকজনের সাথে আলাপ পরিচয়ের পর অভিজিৎ শান্তনুর টেবিলে গিয়ে বলল, শান্তনু, আমি ভাবছি এখন আর বের হব না। একা মানুষ, ঘরদোর আর কি গোছাবো? বীরেশবাবু তো বললেন খাট পালঙ্ক বাসনপত্র সবই আছে, আমার সঙ্গে তো একটা মাত্র সুটকেস, ও ধীরে সুস্থে সব ঠিকঠাক নিজের মতন করে নেব। অভিজিতের এহেন মনের ইচ্ছে শুনে শান্তনু আর বেশি জোরজার করল না। এরপর শান্তনুর কাছ থেকে বেশ কিছু কাজ টাজ বুঝে ফাইলপত্র ঘাটতে ঘাটতে কখন যে 6টা বেজে গেছে বুঝতেই পারল না অভিজিৎ। মাঝে একবার বাড়িতে ফোন করে বাবা মাকে এখানে পৌঁছানোর সংবাদটা দিয়েছিল অভিজিৎ। বীরেশবাবু আজ কি একটা বিশেষ প্রয়োজনে 3:30 নাগাদই ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। যাই হোক, ব্যাংক থেকে অভিজিৎ এবার বুড়ো বটতলার দিকে হাঁটা দিল। শান্তনুর যেতে হবে স্টেশনের দিকে, তাই এখন অভিজিৎ একাই। শান্তনুর নির্দেশ মতো অভিজিৎ বুড়ো বটতলার কাছাকাছি চলে এলো। এখানে সন্ধেটা অনেকটা রাত 10টা-11টার মতন মনে হলো অভিজিতের। পথঘাট শুনশান, দূরে কোনো বাড়ি থেকে শাঁখের আওয়াজ সে শুনতে পেল। অভিজিতের হঠাৎ ওর মায়ের কথা খুব মনে হলো। কেমন যেন একা মনে হতে লাগলো অভিজিতের। বুড়ো বটতলাটা পেরিয়েই প্রথম হলুদ রঙের দোতলা বাড়ি। অভিজিৎ বটগাছটার নিচে এসে একবার দাঁড়ালো। বাড়িটাকে একবার যেন দেখে নিতে চাইল অভিজিৎ, এবং দেখতেও পেল। সন্ধ্যার এমন চাঁদের আলো আধারিতে বাড়িটা কেমন যেন একা নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। বাড়িটা বেশ পুরনো। অভিজিতের মনটা যেন আবারও কেমন একটা করে উঠল। এভাবে একা এমন একটা অচেনা বাড়িতে তার থাকতে হবে। অভিজিতের যেন কিছুতেই আর বাড়িটায় ঢুকতে ইচ্ছে করছিল না। হঠাৎ অভিজিতের বুকটা কেমন যেন কেঁপে উঠল। একটা কুকুর কখন যেন ওর পাশে এসে দাঁড়িয়ে আছে। কখন এলো কুকুরটা? কোথা থেকে এলো? আসবার পথে রাস্তায় তো এমন কোনো কুকুর কেউ দেখেনি। কুকুরটা 2-1বার মুখ তুলে অভিজিৎকে দেখল। পাড়ায় অপরিচিত মানুষ দেখে কামড়াবে নাকি? অভিজিৎ কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ দেখলো কুকুরটা সামনের দিকে এগিয়ে গেল। অভিজিৎ দেখলো কুকুরটা গিয়ে দাঁড়ালো রতন সমাদ্দারের ওই বাড়ির গেটের সামনে। কুকুরটা এক দৃষ্টে অভিজিতের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে। অভিজিতের মনে হলো কুকুরটা যেন ওকেই ডাকছে। অভিজিৎ নিজের অজান্তেই হাঁটতে শুরু করলো। গিয়ে পৌঁছলো বাড়ির গেটের সামনে। কুকুরটা তখনও দাঁড়িয়ে। অভিজিৎ আধভাঙা লোহার গেটটা খুলে বাড়ির ভেতর ঢুকলো। বারান্দায় উঠে পকেট থেকে চাবি বার করে দরজা খুলল। ভেতরে ঢুকলো। চারপাশ অন্ধকার। পকেটের লাইটারটা বের করে জ্বালালো অভিজিৎ। ঘরের একপাশে সুইচ বোর্ড দেখতে পেল। 2-3বার চেষ্টার পর একটা সুইচে ঘরের আলো জ্বলল। 60 পাওয়ারের টিমটিমে বাল্বের আলো। হাঁপ ছেড়ে বাঁচল যেন অভিজিৎ। এবারও ঘরের দরজাটা বন্ধ করতে গেল। বুকটা আবার ছ্যাদ করে উঠল অভিজিতের। ওই কুকুরটা একইভাবে দাঁড়িয়ে আছে। অভিজিৎ দরজাটা বন্ধ করে দিল। অভিজিতের কিন্তু বাড়িটা মন্দ লাগেনি। ঘরগুলো বেশ বড় সড়ো। বীরেশবাবু বেশ ভালোই বন্দোবস্ত করে রেখেছিলেন। অ্যাটাচড বাথরুম, এমনকি কল খুলতে জলও পেল। মা ভাগ্যের সঙ্গে মুড়ি, বিস্কুট, সন্দেশ দিয়ে দিয়েছিল। অভিজিৎ দুটো বিস্কুট আর সন্দেশ খেয়ে ভাবলো শুয়ে পড়বে। তার আগে অভিজিৎ মোমবাতি, দেশলাই, সাবান, তেল, শ্যাম্পু, বই, ডায়েরি, জামা কাপড়গুলো সুটকেস থেকে বের করে টেবিলের উপর ডাঁই করে রেখে যেই না সন্দেশের বাক্সটা খুলতে যাবে অমনি ঘর অন্ধকার হয়ে গেল। তবে কি লোডশেডিং? শান্তনুও তো তখন তাই বলেছিল। যাই হোক, অভিজিৎ মোমটা জ্বালিয়ে চেয়ারটা টেনে বসলো। এবার যেন ওর একটু খিদেও পাচ্ছে। হাত ঘড়িতে দেখলো 7:30। বাড়িতে থাকলে এই সময় ও হয় ক্লাবে নয় টিভি নিউজ চ্যানেলে চোখ রেখে বসে। বাড়ির জন্য আবার ওর মনটা কেমন করে উঠল।
হঠাৎ যেন অভিজিতের কেমন গুমোট একটা গরম লাগতে শুরু করলো। ভাবলো জানালাটা খুলে দিলে কেমন হয়। এইভাবে জানালা যেই খুলেছে অমনি অভিজিতের শির দাঁড়া দিয়ে হঠাৎ কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উঠোনে বসে আছে সেই কুকুরটা, সেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অভিজিতের মনে হলো কুকুরটা যেন ওকে পাহারা দিচ্ছে। একে নতুন মানুষ, তার উপর একদম একা। অভিজিৎ নিজের মনেই হেসে উঠল। কুকুর দেখে সে এমন ভয় পাচ্ছে। যাই হোক, এরপর বিশেষ আর কিছু ঘটল না। সারাদিনের ক্লান্তিতে অভিজিৎ ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন প্রায় 8টা। অভিজিৎ তাড়াতাড়ি স্নান টান করে ফ্রেশ হয়ে বের হলো। দিনের আলোয় পাড়াটাকে দেখতে হবে, দোকান বাজার চিনতে হবে। তারপর কিছু জল খাবার খেয়ে অভিজিৎ যখন ব্যাংকে পৌঁছলো তখন প্রায় 9:45। এরপর সারাদিন ধরে ট্রেনিং চলল, কিভাবে কাজ সামলাতে হবে, হেড অফিসে রিপোর্ট পাঠাতে হবে ইত্যাদি অনেক খুঁটিনাটি সারাদিন ধরে শান্তনুর কাছ থেকে বুঝতে লাগলো। মাঝখানে দুপুরে অভিজিৎ বাইরে বেরিয়ে খেয়ে এসেছিল। আজ ব্যাংকে বেশ ভিড় ছিল, শান্তনু বের হতে পারেনি। যাই হোক, এরপর অভিজিৎ 5টা নাগাদ বীরেশবাবুকে বলে ব্যাংক থেকে বেরিয়ে পড়ল। চাল ডাল সহ টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে। কতদিন আর এভাবে বাইরে খাবে। শান্তনুর কাছ থেকে স্টেশনের কাছে বাজারের একটা দোকানের কথা অভিজিৎ জেনে নিয়েছিল। এরপর প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে করতে সন্ধে হয়ে গেল। সঙ্গের ব্যাগটাও বেশ ভারী হয়েছিল। অভিজিৎ ভেবেছিল একটা রিক্সা নেবে, কিন্তু এই শিমুলডাঙ্গায় সন্ধ্যার পর আর রিক্সা চড়ে কে? অগত্যা অভিজিৎকে ওই ভারী ব্যাগখানা বয়ে সেই স্টেশনের কাছ থেকে ওর পাড়া বুড়ো বটতলা হেঁটেই ফিরতে হলো। 15 মিনিটের পথ হাঁটতে অভিজিৎ ঘেমে নিয়ে একসা কোন রকমে বুড়ো বটতলার কাছে সে পৌঁছল। কিন্তু কি আশ্চর্য, আজকেও অভিজিৎ দেখল ওই কুকুরটা দাঁড়িয়ে আছে সেই একই জায়গায়। অভিজিতের যেন মনে হলো কুকুরটা যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়ে। আজ যেন অভিজিতের ভয় করল না। কুকুরটা অভিজিতের সঙ্গে সঙ্গে হেঁটে বাড়ির গেট পর্যন্ত গেল। অভিজিৎ বাড়ির ভেতর ঢুকে গেল। দরজা বন্ধ করবার সময় সে দেখল ওই একইভাবে কুকুরটা দাঁড়ানো। এরপর রাতে শোবার আগে ইচ্ছে করেই অভিজিৎ জানালা খুলে দেখল, হ্যাঁ তো কুকুরটা যে একইভাবে বাড়িটার দিকে তাকিয়ে। মনে হচ্ছে ও যেন পাহারা দিচ্ছে অভিজিৎকে। অভিজিতের কিন্তু আজ ভয় করল না, বরং কিছুটা যেন নিশ্চিন্ত বোধ করল। রাতে ঘুমটাও হলো খুব ভালো। এইভাবে কেটে গেল 3-4 দিন। ইতিমধ্যে অভিজিৎ হারুকে জোগাড় করেছে। পাশে চায়ের দোকানের মনিদার রেফারেন্সে হারু রোজ সকালে এসে চা, জল খাবার, রাতের খাবার বানিয়ে ঘরদোর পরিষ্কার করে চলে যায়। ঘন্টা 2-এর কাজ, মাসিক 400 টাকা। হারু খুশি মনেই কাজটা করে। অভিজিৎ অফিসে বেশ ব্যস্ত হয়ে গেছে। বাবা মার সাথে রোজ একবার ফোনে কথা হয় অভিজিতের। মাঝখানে শান্তনু 2 দিন আসতে পারেনি ব্যাংকে, ভাইরাল ফিভার। ভেবেছিল ওর বাড়ি গিয়ে দেখে আসবে, কিন্তু শান্তনু না আসায় কাজের চাপে আর যাওয়া হয়নি। বীরেশবাবু এর মধ্যে বার 2-এক বাড়িটায় থাকতে কোনো অসুবিধে হচ্ছে কিনা খোঁজ নিয়ে গেছেন। অভিজিতের মোটামুটি তেমন কোনো সমস্যাও হচ্ছিল না। ও হ্যাঁ, আর যেটা বলা হয়নি সেটা হলো বাহাদুরের কথা। অভিজিৎ ওর পাহারাদার ওই কুকুরটার নাম দিয়েছে বাহাদুর। রোজ অভিজিৎ সন্ধ্যাবেলা যখন ব্যাংক থেকে ফেরে একইভাবে বাহাদুর ওই বটতলায় অপেক্ষা করে। বাহাদুর ওকে বাড়ি পৌঁছে দেয়, এরপর সারা রাত পাহারায় থাকে। কিন্তু আশ্চর্য, একবারও কিন্তু অভিজিৎ সকালবেলায় বাহাদুরকে দেখেনি। হারুকেও জিজ্ঞেস করেছিল অভিজিৎ, কিন্তু হারু বলল অমন দেখতে কুকুর নাকি ওই বুড়ো বটতলা পাড়াতে এর আগে দেখেনি। এর মধ্যে অভিজিৎ বার 2-এক ভেবেছিল শান্তনুকে বলবে বাহাদুরের কথাটা, কিন্তু তেমন ফুরসত দুজনের কারোরই হয়নি। অবশ্য শান্তনুকে এর মধ্যে ব্যাংকের কাজে বাইরে থাকতে হয়েছে অনেকটা সময়। টুকটাক যা কথা হয়েছে তা সবই কাজের আর শান্তনু শরীরের ব্যাপারে। সেদিন ছিল শুক্রবার, ব্যাংকে তেমন ভিড় নেই। অনেকদিন পর যেন অভিজিৎ আর শান্তনু দুজনেই একটু সময় পেল। নতুন চাকরি উপলক্ষে সেদিন অভিজিৎ খাওয়াবে। হারুকে দিয়ে তাই একটু বেশি করে মাংস রুটি বানিয়ে ব্যাংকে নিয়ে গিয়েছিল। বীরেশবাবুকে ডেকে নিল অভিজিৎ।
এক কথায় দু কথায় উঠল অভিজিতের বাড়ির প্রসঙ্গ। অভিজিতের মুখে বাড়ির প্রসঙ্গ শুনে বীরেশবাবু বললেন তিনি রতনবাবুর দাদা বারিনবাবুকে একটা ধন্যবাদ জানাবেন। শান্তনু কিছুটা নিশ্চিন্ত হলো, কিন্তু হঠাৎ যেন ছন্দপতন হলো যখন অভিজিৎ বাহাদুরের কথাটা ওদের বলল। বীরেশবাবু ও শান্তনু দুজনেই খুব অবাক হয়ে গেল। কুকুরটাকে শুধু রাতের বেলা দেখা যায়, দিনের বেলায় দেখা যায় না। এমনকি বুড়ো বটতলার কোনো মানুষই কুকুরটাকে এর আগে দেখেনি। তবে সামান্য একটা কুকুরকে লোকজন দেখে মনে রেখে দেবে এতটা আশা করা ঠিক নয়। এই যুক্তিতে বীরেশবাবু তখনকার মতো ওই কুকুর প্রসঙ্গ ধামাচাপা দিয়ে উঠে গেলেন হাত ধুতে। কিন্তু শান্তনুর কাছে ব্যাপারটা কেন জানি না বিশেষ রহস্যময় হয়ে উঠল। ঠিক হলো অফিস ছুটির পর শান্তনু যাবে অভিজিতের সঙ্গে এবং সেদিন রাতটাও থাকবে শান্তনুর বাড়িতে। অভিজিৎ মনে মনে খুশি হলো। যাক, বেশ কয়েকদিন পর রাতে বাড়ি ফিরে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। কথা মতো সেদিন অভিজিৎ আর শান্তনু দুজনেই ব্যাংক ছুটির পর বের হলো। আজ একটু দেরি হলো বের হতে। ম্যানেজার বাবু হেড অফিসের একটা কাজের ব্যাপারে শান্তনুর সাথে বসেছিলেন। শেষ পর্যন্ত সবকিছু মিটিয়ে ওদের বের হতে হতে প্রায় 6:45 বেজে গেল। দুজনেই চুপচাপ হাঁটছিল। দুজনেই যেন প্রতীক্ষা করছিল কখন ওরা ওই বুড়ো বটতলায় পৌঁছবে। অবশেষে তারা পৌঁছলো সেই জায়গায়। একটু দূর থেকেই অভিজিৎ দেখল বাহাদুরকে। উত্তেজিত হয়ে অভিজিৎ শান্তনুকে বলল, ওই দেখ বাহাদুর। কিন্তু কোথায়? শান্তনু তো দেখতে পাচ্ছে না বটতলার নিচে দাঁড়ানো কোনো কুকুরকে। কোথায় কোথায় দেখছিস তুই? অভিজিৎ উত্তেজিত হয়ে বলল, আরে ওই তো। ওরা দুজনেই একেবারে সামনে চলে এলো। এখন একেবারে অভিজিতের পাশেই দাঁড়িয়ে বাহাদুর। আজ যেন বাহাদুর কোনো একটা ব্যাপারে অভিজিতের উপর রেগে আছে। কিন্তু অভিজিৎকে অবাক করে শান্তনু কিন্তু ওর বাহাদুরকে দেখতে পেল না। বাহাদুরও আজ কেন জানি না বাড়ির গেট পর্যন্ত গেল না। কিন্তু যাই হোক, একটা কুকুরের জন্য তো আর ওভাবে সন্ধেবেলা বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা যায় না। ওরা দুজনেই বাড়ির দিকে গেল। অভিজিতের কিন্তু দৃঢ় বিশ্বাস শান্তনু ওর সাথে মজা করছে এবং জানালা খুলে ও আরো একবার শান্তনুকে দেখাবে ওর বাহাদুরকে। তখন নিশ্চয়ই আর শান্তনু এমন বাচ্চাদের মতো মজা করবে না। ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অভিজিৎ নিজেই চা করে আনলো। দুই বন্ধুতে বসে জমিয়ে গল্প হবে। কিন্তু শান্তনু হঠাৎ যেন কেমন চুপচাপ হয়ে গেল। অভিজিৎ যেন একাই বকবক করছে। শান্তনু হাত মুখটা পর্যন্ত ধুতে গেল না। অভিজিৎ তককে তককে ছিল। চায়ের কাপ দুটো এনে টেবিলে রেখে প্রথমেই ও জানালাটা খুলে শান্তনুকে বলল, দেখ শান্তনু, বাহাদুর কেমন বসে আছে। ও এভাবেই দেখবি সারা রাত বসে থাকবে। কিন্তু এবারও শান্তনু বাহাদুরকে দেখতে পেল না এবং এই প্রথমবার অভিজিতের কাছেও বিষয়টা কেমন অস্বাভাবিক লাগলো। অভিজিৎ জানালা বন্ধ করে দিল। সেদিন আর ওদের আড্ডা জমল না। শান্তনু অভিজিৎ দুজনেই এই অদ্ভুত ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারছিল না। 10টা নাগাদ রাতের খাবার খেয়ে দুজনেই শুয়ে পড়ল, কিন্তু ঘুম কারোরই আসছিল না। এমন ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে? তারা দুজনেই দুজনের মতন যুক্তি বার করবার চেষ্টা করছিল। এভাবেই কখন দুজনেই ঘুমিয়ে পড়ল টেরই পেল না। হঠাৎ অভিজিতের ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। দরজায় কেউ যেন ধাক্কা মারছে। অভিজিৎ ধরফর করে উঠে পড়ল। দেখল শান্তনু মরার মতো ঘুমোচ্ছে। অভিজিৎ দরজার দিকে এগিয়ে গেল। দরজার উপর ধাক্কাটা যেন এবার আরো জোরে হচ্ছে। এত শব্দেও শান্তনুর ঘুম ভাঙছে না। অভিজিৎ ভয় আর বিরক্তি নিয়ে দরজাটা খুলতে চমকে উঠল। একে আপনারা কারা? হাত দুটো তুলুন আর ঘরের কোনায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। অভিজিৎ ভয়ে ভয়ে বলে উঠল, কি চাইছেন আপনারা? চুপ!
রতন সমাদ্দারের বউয়ের যে গয়নাগুলো এ বাড়িতে এখনো রাখা আছে সেগুলো নিয়ে আমরা চলে যাব, আপনার কোনো ক্ষতি করব না। আর যদি চালাকি করবি তো। হঠাৎ অভিজিৎ লোক দুটোর কাঁধের ফাঁক দিয়ে দেখতে পেল বাহাদুরকে রাগে ফুঁসছে। অভিজিৎ যেন প্রাণে বল পেল, চিৎকার করে উঠল, বাহাদুর! সঙ্গে সঙ্গে বাহাদুর বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল লোক দুটোর উপর। অভিজিৎ ছিটকে পড়ল, লোক দুটো ওই অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে গেল, আর্তনাদ করে উঠল, বাঁচাও বাঁচাও! তারপরেই অভিজিৎ দেখল লোক দুটো ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালাচ্ছে, পেছনে বাহাদুর। পরের দিন সকালে অভিজিতের যখন জ্ঞান ফিরল, দেখল শুয়ে আছে শিমুলডাঙ্গা সদর হাসপাতালের বেডে। কাল রাতে অভিজিতের আর্তচিৎকারে শান্তনুর ঘুম ভেঙে যায়। দেখে অভিজিৎ পড়ে আছে ঘরের মেঝেতে, দরজা হাট করে খোলা। ডাকাত ডাকাত! বাহাদুর বাহাদুর! এই কোথায় ডাকাত? কোথায় কোথায় বাহাদুর? কি বলছিস তুই? ডাকাত এসেছিল, ডাকাত এসেছিল শান্তনু। বাহাদুর বাহাদুর ওদের তাড়া করেছে। অভিজিৎ, আমি নিজে রতন সমাদ্দারের দাদা ওই বারিন সমাদ্দারের সাথে কথা বলেছি। হ্যাঁ, ওই ওই ডাকাতগুলো রতন সমাদ্দারের বউয়ের গয়নাই নিতে এসেছিল। ওই বাড়িতে নাকি এখনো ওই গয়নাগুলো আছে। না অভিজিৎ, রতনবাবুর ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পেছনে ছিল এমনি একটা রাত। সেই রাতে রতনবাবুর বাড়িতে এভাবেই ডাকাতেরা এসেছিল, আর রতনবাবুর পোষা কুকুর বাহাদুর ওই একইভাবে ডাকাত দলটিকে তাড়া করে বাড়ি ছাড়া করেছিল। রতনবাবুর বউয়ের সোনার গয়নাগুলো বেঁচে যায়, কিন্তু বাহাদুর বাঁচতে পারেনি। ডাকাতদের বন্দুকের গুলিতে বাহাদুর ঝাঁঝরা হয়ে যায়। পরের দিন বাহাদুরের মৃতদেহ রেললাইনের পাশে পুলিশ উদ্ধার করে। বাহাদুরের শোকে আর ডাকাতের ভয়ে রতনবাবু বউ ছেলে মেয়ে নিয়ে বুড়ো বটতলার ওদের ওই বাড়িটা ছেড়ে সপরিবারে কলকাতায় চলে যায়। এরপর থেকে বাড়িটা ফাঁকাই ছিল। রতনবাবুর দাদা বারিনবাবুই দেখভাল করতেন। বীরেশবাবুর এক নিঃশ্বাসে বলাই কথাগুলো শুনে অভিজিৎ কেমন যেন স্থবির হয়ে যায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শান্তনু তখন বলে ওঠে, হ্যাঁ অভিজিৎ, তুই যাকে দেখতি সে ছিল ওই মৃত বাহাদুরের আত্মা। কিন্তু আমিও যে ওকে বাহাদুর বলে ডাকতাম। হয়তো এর জন্যই তুই ওকে একমাত্র দেখতে পেতি, তোর ডাকেই ও সাড়া দিত। বটতলার বেশ কয়েকজন লোক নাকি দেখেছে প্রভুভক্ত বাহাদুর রোজ রাতে নাকি এখনো ওই বাড়ি পাহারা দেয়। তাই বুঝি রোজ রাতে বাহাদুর চলে আসতো, রাত ভোর হলে ও আবার চলে যেত। এই শোন, এই মাথা থেকে এখন এসব বার করে দে। এখন সোজা তুই তুই আমার বাড়ি যাবি, বুঝলি? ওই বাড়িতে তোকে আর ফিরতে হবে না। অভিজিৎ, অভিজিৎ, আমি দুঃখিত। আমি এত কিছু জানলে। না না বীরেশবাবু, বাহাদুর কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। ও বুঝেছিল শান্তনুকে আমি নিয়ে গিয়েছিলাম ওকে দেখাতে, তাই হয়তো আমাকে দেখিয়ে গেল শান্তনু কেন ওকে দেখতে পায়নি, আর বুঝিয়ে দিয়ে গেল ও কে। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।